সমুদ্রতে নানান মতে মনোরথে রসিকানা হবে চেনা হবে জানা। ক্ষমতা হয়নি খর্ব, ক্ষমতা হয়নি খর্ব, কলমেই হবে গর্ব। যদিও আজকে শেষ পর্ব, আপনাদের সঙ্গে তার দেখা হবে না, তাই আজকেই আমার নিজেরই বাছাই করা আমার শ্রেষ্ঠ কবিতাগুলো আপনাদেরকে শোনাতে চাই। তাহলে বসে পড়ি, রেডি হয়ে যাই। এইখানে বসে বসে আজকে অন্যান্য উপদ্রবগুলোও নেই, শুরু করে দিই। হ্যাঁ, এটা কি আমার ভ্রম হচ্ছে নাকি সত্যি সোফাটা নেই? আমি আরেকবার চেষ্টা করে দেখি। সোফাটা কে এখান থেকে নিয়ে গেল? কে নিয়ে গেছে? কোন বুর্জোয়া, কোন সাম্রাজ্যবাদী এখান থেকে আমাদের বিপ্লবী সোফা সরিয়েছে? নিশ্চয়ই দিনের পর দিন দাদার কাছ থেকে মাইনে না পেয়ে পেয়ে এই সোফা বিক্রি করে প্যারাগুয়েতে পেড়ার কোম্পানি খুলতে চাইছে ধনা। আমি বুঝতে পেরে গেছি ধনা, এই যে সোফা চোর। কি শেষটা চৌর্যবৃত্তি? সোফা কোথায় পাঠিয়েছিস বল? আমি তো সেটা জানতে চাইছি মেজদা, সোফাটা কোথায়? তার মানে নিজে চুরি করে আমার কাছে জানতে চাই? আমি না, আপনি চুরি করেছেন। আমাকে তুই চোর বললি, বিপ্লবীকে চোর বললি। আজ তোর একদিন কি আমার একদিন। সোফা কোথায়? এক মিনিট, তুই সোফা চোর? না বলছি দেখুন মেজদা, আমি এই বাজার থেকে ছোটখাটো 1 টাকা 2 টাকা আটানা চুরি করতে পারি, ব্যাস। কিন্তু এরকম সোফা আমি চুরি করতে পারি না, সোফা তুই চুরি করেছিস। আপনি করেছেন, আমাকে তুই চোর বলছিস? না আর বলিস না, আজকে শেষ দিন। এরকম ভাবে চোর চোর বললে আমার ইমপ্রেশনটা ফাইনালি লোকের কাছে কি যাবে ভাব। তাহলে আমাকে চোর কেন বলছেন? ঠিক আছে, তোকে আর চোর বলবো না। তাহলে বরঞ্চ এক কাজ করি, দুজন মিলে অন্য কাউকে চোর বলি। কে চুরি করেছে? এই বুর্জোয়া দাদা, আমার বুর্জোয়া দাদা চুরি করেছে সোফা। ঠিক একদম। এই যে, হ্যাঁ, এসো এদিকে এসো। এমটি কেন? এসো, এই এমটি নিয়ে চলে যাচ্ছি। এসো। সোফা নিজের পতিদেবকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার বেবিকে গিয়ে জিজ্ঞাসা করো এটা কোথায়, এটা কোথায়। লোকের কাছে দেনা করে 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 করে। দোনাদা, তোমরা এত বড় থিপ, সোফাটাকে সেল করে দিলে। আমার ড্যাডি ম্যারেজে সোফাটাকে ম্যাটারোতে তুলে দিয়েছিল। ম্যাটারো? এটাকে তাতেই তুলে দিক। আমরা আমার সোফা কোথায়? আমার সোফা। আরে দাঁড়া দাঁড়া, আমরা কে? ড্যাডির সোফা। আমরা কেউ চুরি করিনি বাবারে, আমরা কেউ চুরি করিনি। আরে বেবি বৌদি একটু দাঁড়াও, থামো। আমরা কেউ চুরি করিনি। তোমরা থিপিং করেছো। সোফা আমার ড্যাডির সোফাটাকে বেবিকে এই দাদা, এত চেঁচামেচি। এদিকে আসুন। এই সোফা কোথায়? কোথায় এই সোফাটা কোথায় গেল? হ্যাঁ, আমরা তো ঠিক কোথায় গেল? কোথায়? সোফাটা কোথায় গেল? এখানেই তো ছিল। অভিনয় করছিস? কোথায় গেল? যাক গে, আমার তো এখন মিথ্যে কথা বলছে, পরের পর দেখে যা। ড্যাডির সোফাটা কোথায় পাঠিয়েছিস? আমি জানতে চাইছি আমার। এনায় এক মিনিট। ও সোফা আমি এত তাড়াতাড়ি guest আসে কি করে? ড্যাডি মামি সকলে সোফা আমি। ড্যাডি মামি, না হ্যাঁ, না, আমার আসলে এর এখন জবাব তোকে দিতে হবে। আবার আমার ড্যাডির সোফা। তো ড্যাডির সোফা, ড্যাডির সোফা। বলছি বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কিসের ট্যাক্সি? দা বাবুকে নাকি অফিসে নিয়ে যাবে। অফিস? কিসের অফিস? ওর তো চাকরি চলে গেছে কতদিন আগে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? বেবি, বেবিকে বলো না, বেবি থাকতে বেলা কেন? শুনছো? কি, চাকরিটা আমি পেয়ে গেছি মানে কি? আমার কাছে চাকরি? কিসের এটা কি চাকরি? 244139? কি সব সাম্রাজ্যবাদী নাম্বারে ডায়াল করছিস? ওটা আমার স্যালারি, ওটা আমার স্যালারি। 2441। 4 একক দশক শতক হাজার চাকরিটা পেয়ে গেছিস? প্রচুর লক্ষ নিজু পেয়ে গেছি দাদা। দাদা চাকরিটা পেয়ে গেছি। জুতোটা ঠিক মতো পালিশ টানামানি করবি না, খামচা খামচি নয়। এক এক করে ইয়েস। বলছি গরম জল তো, যে কাশি হয়েছে। ছোট মরকটটা কোথায়? দেখি টাইটা ঠিক আছে কিনা বেবি, দেখি কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি কেন? আমি তো ধ্যান করছিলাম একটুখানি জিম বারবেল নিয়ে। এই যে মরকট, হ্যাঁ, সোফাটা কোথায়? ড্যাডির সোফা। সোফাটা আমি তো জানি, মানে আমি একটু সরি, আমি এটা পরে বলবো। কিন্তু এই বুর্জোটা এরকম খেলছে কেন? কাকে বুর্জোয়া বলছিস? তোর বাবা বুর্জোয়া।
বুর্জোয়া এদিকে এই, চা 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 দাদা হারিয়ে যাওয়া চাকরি আবার ফিরে পেয়েছে। মাইনে কত জানিস? কত? 1139 গুনে দেখ কতগুলো সংখ্যা হচ্ছে, লাখে খেলছে দাদা। পোর্টফোলিও করাবি না? করাবি না? এদিকে আয়, এদিকে আয়। আমি বুর্জুয়া। কিরে এত চিনি দিয়েছিস কেন? না মানে হয়েছে কি, এতদিন তো দিইনি, তাই আজকে পুষিয়ে দিলাম। হ্যাঁ, দাদা, চাটা Very ভালো good, হয়েছে, very good. চাটা ভালো হয়েছে দাদা। একটা সৎ স্বীকারোক্তি করি। বল। তোর মতো শিল্প মনস্ক একজন মানুষ এই বাড়িতে থেকেছে, আমার কবিতার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারতিস একমাত্র তুই। দাদা আমার মাথায় একটা ছোট্ট আইডিয়া এসেছে। দেখ মানে তুই যে অঙ্কের মাইনের কথা বললি, তাতে আর দৌড়ে দৌড়ে কবিতা নিয়ে পাবলিশারদের কাছে যাওয়ার দরকার নেই। আমি নিজেই একটা পাবলিকেশন খুলি, তপেন্দ্র দাদা 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 ব্যাপারটা বুঝতে পারছিস কি হয়? হয়েছে তো দাদা, দাদা ওই মনে আছে আমি একবার কথা বলেছিলাম ওই ডেভিড বুলবুল? ও হ্যাঁ। আমার বাঁ পাটায় মানে জুতোটা খালি পরিষ্কার করেছে, ডান দিকে এখনো ধুলো আছে। না বলছে কি দা বাবু, বলছি আমার যে বাকি আছে না, এই যে টাকা বাকি আছে, সেটা এবার পেয়ে যাবো তো? বেবি বেবি গোল্ডেন নেকলেস। গোল্ডেন নেকলেস তুমি আমার ব্যাগটা এনে দাও। আর এই এক্ষুনি তাড়াতাড়ি বেবি। যাও। এই মেয়েটা, বলুন কি চান, বলুন কি চান? এই কি মেয়েটা, চাস? একটা জিনিস দেখেছি, মানুষটা যেরকম সৎ, যেরকম চকচকে, তার জুতোটাও সেরকম। সেই রকম চকচকে হৃদয় খণ্ড। কি চান? যা চাইবেন তাই। চিনে, দেখ ভালো মন্দ কি পারিস, টাইম নেই বেবি বেশি। বেবি বল, বল। বেবি বেবি বেবি। দাদা, দাদা বলছি ভালোই চকচক করছে, একটু থুতু মেরে করে দেবো, আরো চকচক করবে। এই দীপু, কি হলো? দাদার কাঁচটায় লাগবে তো, ব্যাগটা ও ধর ভারী। নিচে, ব্যাগটা ধর। তুলে ধর। হ্যাঁ, ধরেছে, ধরেছে। এই দাদা, দাদা এক মিনিট, তোর পকেট কেটেই আমি এটা কিনেছিলাম আর কি। এটা আজকে তোকে গিফট করছি, এনগেজ অন পকেট পারফিউম। এটা তোর কাছে রাখ। ইটস ইওর লিটল সিক্রেট। বৌদিকে বলবি না, বুঝলি তো? তোমরা whenever, wherever, হ্যাঁ যখন খুশি যেখানে খুশি ইউজ করতে পারো, খুশি করে। তোমরা আমার এত যত্ন করছো, কিন্তু বিশ্বাস করো আমার দেরি হয়ে যাচ্ছে। এই ধরা, দাদা, 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 দে, দে, দে। আমাকে দিতে দে, আমাকে দিতে দে, তুই সরে যা, আমাকে দিতে দাও। কি দিয়েছি? বলছি কি দাও, ওই ফুলকো লুচি বাহ। আর একটু চিকেন গরম করে দিয়েছি, আর হ্যাঁ একটা বড় রাজভোগ দিয়েছি, আমার নাম মনে করে খেয়ে নেবেন। সময় মতো খেয়ে নিস দাদা, সময় মতো খেয়ে নিস, দেরি করিস না। আমিও যতদিন পেরে এসেছি তোদের এই ভাট বকা শুনেছি, আজকে সময় নেই। টাটা, বাই। দাদা, সরস্বতী, সরস্বতী। আরে, সোফাটা কোথায় এদিকে এসো, সরিয়েছিস? সোফাটা কোথায়? হ্যাঁ আমার ডাডির সোফা কোথায়? আমি আমার ডাডির সোফা কোথায়? আমার ডাডির সোফা। এক মিনিট। আরে দাও, দাও। আরে বৌদি, তুমি কি কথা বর্তমানে গুন্ডা মুন্ডা ছিলে নাকি? যখনই মারো ঝাঁপিয়ে পড়ো কেন? দাদা বল এবার সোফা কোথায়? কোথায় সোফাটা? একটা ইয়ে হলো, আমি একটা কারণ আছে সরিয়েছি বলে। কি কারণ? আজকে শেষ দিন, আমার সব সেলিব্রিটি মিরাক্কেলের বন্ধু বান্ধবদের ডেকেছি। ও তাই নাকি? বল 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 বল। ভালো হয়েছে, ডাডির সোফা চলে গেছে, ভালো হয়েছে, সোফাটা খারাপ হয়ে গেছিল। সোফাটা আছে, সোফা সরিয়ে রেখেছি। ও তো এইখানে একটু জায়গা টায়গা করে দিয়েছি, আমার বন্ধুরা আসবে, একটু ওরা সব পারফর্ম perform করবে। করবে। Absolutely. এই তোমরা বসে পড়ো, এই ওখানে বসে। আমি কোথায় সিট করব? তুমি ওখানে বসে পড়ো। ওকে। তুমি ওখানে বসে পড়ো। হ্যাঁ এই, দাদা, তুই এই, আজকে এই রক্তিমার ভূত তুই কোথায়? আজকে এক রক্তিমার মিনিট, আমি ভূত? ডায়লগটা বলি, তারপর তুমি বলবে। হ্যাঁ, তুই আজকে আর মাটিতে বসবি না, তুই চেয়ারে বসবি। হ্যাঁ। বলছো? আজকে সামনের দিন, আজকে সামনের দিন। কিন্তু রক্তিমার ভূতু কোথায়? হোয়ার রক্তিম ভূতু? বলছি কি একটা কথা আছে, মানে তুমি যখন বললে চেয়ারে বসতে, প্যারাগুয়েতে বড় একটা এরকম প্রোগ্রাম হয়েছিল। তুই মারবি না, আমি মারবো। সেখানে রিয়েলিটি শো, সেখানে আমার জন্য এইসব চেয়ার না, তুমি আজকে বসে নিচ্ছি, চার্জ হয়েছিলাম। দারুণ বাবা, দারুণ। জানি কি বস। এই দীপু ঠাকুর গো, বাচ্চা দুটো কোথায়? এই, ভূত! এই ভূতু কাম কাম। কোথায়? এই কাম আয়, 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 কাম। আয়, আয়, আয়। যাও 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 যাও, জলদি এখানে জলদি বসো, জলদি যাও। জলদি আসো আসো আসো। রক্তিমকে কোলে নিয়ে ওরা পাশে বসিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। Yes, yes, yes. নমস্কার নমস্কার নমস্কার। আজকের এই বিচিত্রানুষ্ঠানে আমি প্রথম এই জায়গায় ডাকতে চলেছি, সে হলো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার খ্যাত ফ্রম হুগলি হরিপাল। প্লিজ ওয়েলকাম ফটিক প্রকাশ। থ্যাংক ইউ, আসছেন। আমি ভাবতে পারিনি আপনি আসবেন। করেন করেন। আসল জীবন কখন শুরু হয় কখন? তা নিয়ে তিন বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে। আচ্ছা। একজন বলল আমাদের আসল জীবন শুরু হয়
যখন আমরা মাতৃগর্ভে প্রাণ পাই। আরেকজন বললো না, আমাদের আসল জীবন শুরু হয় যখন আমরা ভূমিষ্ঠ হই। আচ্ছা খুঁজা গেল ধর, আমাদের আসল জীবন শুরু হয় বউ যখন বাপের বাড়ি যায়। এই আসলে এই যোগটাতে সব থেকে দীপু! বেশি যার আনন্দ পাওয়ার কথা সে দীপু! এই মুহূর্তে একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দীপু বাড়াবাড়ি করো না দীপু। হ্যাঁ, ঠিক আছে। 15 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। বাবা বাবা রে বাবা। তো আমাদের এই দাম্পত্য জীবনে বিশ্বাস আর বোঝাপড়ার একটা বড় অবদান আছে। আমার বউ আমাকে বিশ্বাস করে না, আর আমি আমার বউকে বুঝতে পারি না। আরে বলুন তো, মেয়েদের কমন ডায়লগ কি? কি আমি বাবা অন্য মেয়েদের মতন নয়। আমরা যারা একটু বেশি দিন বিয়ে করেছি, আমাদের বউদের কাছে আমাদের কিরকম দাম সেই বিষয়ে কোনোদিন কিছু ভেবেছেন? আমি একটা স্বপ্নের কথা বলি। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার বউ ভেউ ভেউ করে কাঁদছে। বললাম কি গো, তুমি সাত সকালে কাঁদছো কেন? বউ বললো জানো তো, আমি কাল রাত্রে স্বপ্নে দেখলাম এখানকার স্বামীরা সব বিক্রি হয়ে যাচ্ছে। আবার হয় নাকি? বউ বললো হ্যাঁ গো। আমি বললাম তা কারা কত টাকায় বিক্রি হলো? বলেই তো আমাদের পাড়ার সেনবাবু 1 লক্ষ টাকায় বিক্রি হলো, তারপর ও পাড়ার দত্তবাবু 2 লক্ষ টাকায় বিক্রি হলো, আর আমাদের গ্রামের ভট্টাচার্য বাবু তো 10 লক্ষ টাকায় বিক্রি হলো। এক্সপেন্সিভ। আমি বললাম যে আমি কততে বিক্রি হলাম? বউ তো আরো জোরে কাঁদতে লাগলো। আমি কি সত্যি সত্যি বিক্রি হচ্ছি নাকি? এই বলো না গো, আমি কততে বিক্রি হলাম? বউ কাঁদতে কাঁদতে বলল, স্বপ্নে দেখলাম তোমাকে আর তোমার মতন কয়েকজন স্বামীকে একসঙ্গে বেঁধে 8 আনা আটি বিক্রি হচ্ছে। না মানে আমি জোকটা পারফেক্ট আছে। দীপু বাবু, তপু বাবু, ধনঞ্জয় বাবু বিয়ে তো করেননি, অনেক অভিজ্ঞতা বাকি আছে। এবারে নিবেদনটা আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বিবাহিতা মহিলারা সিঁদুর পরে কেন? কেন কেন? কারণ এইটা বোঝানোর জন্যে যে এই প্লটটা কোন নির্দিষ্ট ব্যক্তি রেজিস্ট্রি করে নিয়েছে। বিবাহিত পুরুষরা সিঁদুর পরে না কেন? কেন? কারণ তারা অনেকটা সরকারি খাস জমির মতো, ব্যবহার করতে পারবেন কিন্তু রেজিস্ট্রি করতে পারবেন না। আবার দেখবেন বিয়ের সময় মানে মালা বদলের সময় কনেকে আরো 3-4 জনের সঙ্গে বরের কাছে আনা হয়। এর মানে কি? আরে আপনি যে প্লটটা রেজিস্ট্রি করতে যাচ্ছেন, মালিকের দায়িত্ব আশপাশের প্লটগুলো একটু দেখিয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি এদের কিছুই করতে পারবেন না, কারণ এদের অনেকেরই অলরেডি রেজিস্ট্রি হয়ে গেছে, আর বাকিদেরকে বর্গা বাট্টা জবরদখল করে পুরো দমে চাষবাস শুরু হয়ে গেছে। এই শর্মিলা দেবীর জন্য শেষ নিবেদনটা। পৃথিবীর সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়ে ভগবান মহিলাদের খুব যত্ন করে বানিয়েছেন। অমাবস্যার মতো কালো রেশমি চুল যত্ন করে বানিয়েছেন, দিঘির মতো গভীর শান্ত মায়াবী চোখ যত্ন করে বানিয়েছেন, গালের গোলাপি আভা যত্ন করে বানিয়েছেন, গোলাপি ভিজে ঠোঁট যত্ন করে বানিয়েছেন, লতার মতো সুন্দর বাহু যত্ন করে বানিয়েছেন। সবই ঠিক ছিল, শুধু জিভটা দিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। আপনি কি বলেছেন দাদা? অসম্ভব ভালো বলেছেন, মনের কথাটা এইভাবে ফুটিয়ে তুলেছেন। তুই টোকাটা বন্ধ কর না। জানেন দাদা, আমাদের এই বেবি বৌদির যেমন জিভের কথা বললেন, সেরকম একটা জিভ ছোলাও আছে, তার নাম ভেরি গুড ইংলিশ স্কুল। এইবার পরের পারফর্মার, দ্য চ্যাম্পিয়ন্স, দ্য ডুয়েট পারফর্মার্স
the one, no sorry, the two and only Two and Vicky- only মানে কি? Shut up. Vicky and Partho. কালো পুরুষ ভিলেন ভিলেন Good evening, ladies and gentlemen. থ্যাংক ইউ Welcome all in this auspicious evening in auspicious moment. যেই অডিয়েন্সে 4-5টা সুন্দরী মেয়ে বসে আছে অমনি ইংলিশ কপচাচ্ছে বলবো কদ্দূর শিক্ষা আমি নিজেই বলে দিচ্ছি পিএইচডি করে ফেলতাম মাধ্যমিকে ফেলটা না করলে। কিন্তু আমি কি করব, আমার কাছে তো একটা ইংলিশে লেখা স্ক্রিপ্ট রয়েছে। ওটা তো ওই পার্থ লিখেছে না ওই 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 ও আসলে রাতে লেখে তো তাই ইংলিশে লিখেছে তা আমি কি করবো, আমার কাছে তো অন্য কোনো স্ক্রিপ্ট নেই। Wait, wait. বলো আরে এ তো বাংলায় লেখা। এটা শুভঙ্করদা লিখেছে রাতেই লিখেছে কিন্তু বাংলায় লিখেছে নমস্কার ভাই বোনেরা, মানে ভাইদের বোনেরা আর কি, আমার কেউ না। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ফস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। মানে ইতিমধ্যে যারা বিভিন্ন সময় অ্যাওয়ার্ড ফসকেছেন তাদের জন্য এই ফস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আমরা চলে যাবো আমাদের প্রথম সেগমেন্টে প্রথম ক্যাটাগরি দ্য বেস্ট ফিল্ম নমিনেশনস দেখে নেবো প্রাক্তন তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। গানটা থামাও নইলে কানের গোড়ায় চর পরেরটা চাঁদের পাহাড়। মাগো আমার প্রণাম নিও রকুলাটা বসিয়ে নিও গুনিপ কাকা এসে গেছে ঝগড়া হবে এক্ষুনি মার খাবো তক্ষুনি পরেরটা রাজকাহিনী। আমাদের এখান থেকে যে তুলে দেবে তার হাত পা আর জিসামের মাঝখানে কি যেন বলে পার্টিশন করে দেব। ও পুরো ঋতুদি কি হলো? না দেখছি ঋতুদি এত বাজে প্লাস্টিক সার্জারি কবে করলো এরকম করলে আমি নেই নিজে সামলাম। and the award goes to শুভঙ্কর চট্টোপাধ্যায় for অপুর সংসার আমি জানতাম আমরা জিতবো উত্তেজিত জনতাদেরকে বলবো একটু বসে পড়ুন কন্ট্রোল করো and স্যার আপনি বলুন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। কিন্তু একটা ভুল হচ্ছে, স্যার? এই অপুর সংসারটা কোনো সিনেমা নয়। বিখ্যাত সিনেমা অপুর সংসারটা সত্যজিৎ রায় করেছিলেন। হ্যাঁ স্যার আমি জানি কিন্তু আমার মতো পিসকে তো উনি কাজ দেবেন না তাই স্যার আপনাকে একটু আই লাইক ইট ঠিক আছে, আজ থেকে তাহলে কাজে লেগে পড়ো। বলছিলাম চানাচুরটা নিয়ে এসো, মুড়ি দিয়ে খাবো। চলো আমার নেক্সট ক্যাটাগরি, এবার দেখে নেব শ্রেষ্ঠ মা কে হয়েছে। নমিনিস আমি মাম্মি মাম্মি আমি মাম্মি মাম্মি আমি মাম্মি আরে নমিনিস গুলো অন্তত বলি। কোনো দরকার নেই, প্রত্যেক বছর তো আমি মা হই। থ্যাঙ্কস টু অল আমাকে মা করার পেছনে যাদের হাত আছে, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, তুমিও আছো। থ্যাংক ইউ আপনাদের সকলের প্রচেষ্টায় আমি আজকে সফল মা। আচ্ছা, আমার তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। দরকার নেই তোমার শুভেচ্ছা, আমার 4 বছরের শুভেচ্ছা বাড়িতে খেলা করছে। এবার দেখে নেব শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কে নির্বাচিত হয়েছেন। আপনারা তো জানেন এই যে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একজনই নির্বাচিত হতে পারেন, তিনি আসছেন। আস্তে বল, স্প্রিংটা লাগাচ্ছে। নামটা বলি তার আগে উনি এসে বলেছেন। এই যে আপনি কে? আমি ইন্ডাস্ট্রি বোম্বা। আপনি বুম্বা? মানে আমি ওনার হরবোলা। তা বুম্বাটা কোথায়? উনি আউটডোরে আছেন, আসলে আমাদের খুব গলায় মিল তো তাই আমাকে পাঠিয়ে দিয়েছেন। বাহ, খুব ভালো। তা আপনার নামটা কি? আগে কাউকে বলবে না, আমার নাম জগদীশ চাকলাদার। কি নাম? কোথায় জগদীশ চাকলাদার আর কোথায় বুম্বাদা? কোনো মানে হয় এসব? আমার নেক্সট ক্যাটাগরি, শ্রেষ্ঠ ভিলেন হিসেবে কে নির্বাচিত হয়েছেন একবার দেখে নেব।
ছেলে আমি পাবো বস, আমাকে দিয়ে দাও বস। আবার সেই আপনি আমি রনিদারও হরবোলা। এরকম করলে হয় নাকি? না আমি নাই, ও একা সামলাক, দূর। ওকে, আমরা চলে যাবো আমাদের নেক্সট ক্যাটাগরিতে, জুরি অ্যাওয়ার্ড, এন্ড দি অ্যাওয়ার্ড গোস টু আমাকে কে তুমি? আমাকে চিনলে না, আমি হচ্ছি গোবর্ধন মুর্মু। তো আমি কি করবো? আমি হিরো হব। ওকে, হিরো হও তারপরে এসো। না না, আগেই অ্যাওয়ার্ডটা দিয়ে দাও। এখানে চাবলামো হচ্ছে, ওনারা মনে হচ্ছে পাগল। কেন কেন? দিয়ে দাও, আগে দিয়ে দাও। এই সিকিউরিটিকে বের করো, ঘাট ধাক্কা দিয়ে, রাস্কেল যাও। কি সিকিউরিটি? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা? দাঁড়ো বাটা, তোমার হচ্ছে। এক্ষুনি মামাকে ফোন করবো, দেখো কি হয়। আমার মামা আছে। হ্যালো মামা, শোনো না, এই লোকটা আমাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছে না। চল হাট বলছি, দূর বলছি। মামা কথা বলো, কথা বলো, কথা বলো একবার, কথা বলো। আমি সব কথা বলবো না, যা। এই মামা বলছে কথা বলবো না, বল বল একবার, বলে দেখো। এই কি চাই, কি কি হয়েছে, কি সমস্যা? সমস্যা স্যার? না স্যার, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না না, আমি বুঝতে ভুল করেছিলাম। হ্যাঁ স্যার, মানে ইয়ে নিন, আগে বলবে তো, আগে বলবে তো। তবে হ্যাঁ, তবে তোমাকে আবারটা দেবো, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, প্রশ্ন করো শুনি। পাল্লি দেবো। বলো তো, বড় হাতের এ ছোট হাতের এর থেকে কতটা বড়? হচ্ছে আমাকে অ্যাওয়ার্ডটা না দেওয়ার ধান্দা। দাঁড়াও, তোমার হচ্ছে। মামাই করো না, মামাকে। হ্যালো রিয়া, রিয়া গার্লফ্রেন্ড। শোনো না, বলছি কি, ভালো তো? আমি বেশ ভালো আছি। শোনো না, মামাকে ফোনটা দাও। না না না, মামাকে আমি দিচ্ছি, নিয়ে যাও তুমি, সব আবার তোমার বস তুমি। এই ছেলে বড় হয়ে মহানায়ক হবেই। নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না। ফিরে এলাম, হ্যাঁ, ব্রেকের পর। এবার যার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, সেই অ্যাঙ্কার। এবার শ্রেষ্ঠ অ্যাঙ্কার হিসেবে নির্বাচিত হয়েছে ভিকি আর পার্থর মধ্যে পার্থ। এটা কি হচ্ছে? কি মশা স্টুডিওতে? মশা মশা। সত্যি কথা বলতে কি, এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য আমি নই, এই জন্য ডায়লগ দিই না। তবে একটা কথা না বলে পারছি না, আজ যদি ভিকি আমার সাথে না থাকতো তাহলে না খেয়ে মরতো। এটা আমি নিয়ে গেলাম। নিয়ে গেলাম মানেটা কি? আরে এসব কি? সবার আগে হচ্ছে মানুষ, মানুষ হওয়া। ওই দেখ, ওকে দেখে সে ভালো মানুষ হতেই পারেনি। ঠিক আছে, ভালো মানুষের কথা যখন উঠলোই, তখন আমরা মঞ্চে ডেকে নিই একজন ভালো মানুষকে। এখন সঙ্গীত পরিবেশন করে শোনাবেন বিখ্যাত গজলিস্ট জগজিৎ সিংহ। কি ধরবো? ও মধু। ও মধু, মধু, I love you, I love you. তুমি 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 করি, তুমি 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 করি, জেগে থাকি রাত ভোর। বন্ধুরা, আমার গান যদি আপনাদের ভালো লাগে, চারানা আটানা মুখে ছুঁড়ে মারুন। এই শ্রেষ্ঠ অ্যাঙ্কারের অ্যাওয়ার্ড আমার পাওয়ার যোগ্যতাই নেই। এই অ্যাওয়ার্ড শুধু আর শুধুমাত্র ভিকি। হচ্ছে কি? তুমি তো সবার সামনে বলো না এটা ভিকি। থ্যাংক ইউ। কি দেখছো? ওইটা দেখে লাভ নেই, এটা আমার না, ওটা আমার। আমার এটা আমার 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 আমার। जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, बच ना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ जितने, देख इधर यार ध्यान किधर है, अरे देख इधर यार ध्यान किधर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है। আমাদের পরের পারফর্মার মিরাক্কেল লাক্কেল চ্যালেঞ্জার খ্যাত মিউজিক্যাল মাইস্ট্রো, the one and only
সুভাষে। এ কি দাদা, মশা নাকি বাড়িতে বেশি? হ্যাঁ, এইসব স্প্রেটে দেওয়া হয় না। বাবরে, এত গরম, উফ, তার উপরে পারা যাচ্ছে না, চতুর্দিকে লোডশেডিং। এদিকে যা, মরে গেলি। মাছি মশা কেন এত অসহায়, হাতে তালি দিলে মরে যায়। মাছি মশা কেন এত অসহায়, হাতে তালি দিলে মরে যায়। ধোঁয়া করে কেউ যদি তারা করে, তখন এরা বাংলা ছেড়ে সোজা ঢুকে যায় বিহারে। বিহারে ঢুকে যায় কি হারে, বিহারে বিহারে ঢুকে যায় কি হারে। আরে আপনারা এসে গেছেন, এই নিয়ে এসে গেছেন। সত্যি খুব ভালো, খুব ভালো। ভালো আছেন তো? ওভার অ্যাক্টিংটা পরে হবে। তা আমার ইচ্ছা ছিল আমার মামার মতন হব বড় হয়ে। তো অনেকে অনেক কিছু বুঝিয়েছিল, জানেন, ছোটবেলা থেকে ডাক্তার হয়, এই হয় সেই হয়। তা আমি বাড়িতে পরিষ্কার একটা কথা বুঝিয়ে দিয়েছিলাম। প্রথমেই বলেছিলাম, দেখো আমাকে মামার মতো থাকতে দাও, আমি পড়াশোনার জন্য সব চুকিয়ে দিয়েছি। আমাকে মামার মতো থাকতে দাও, আমি পড়াশোনার জন্য সব চুকিয়ে দিয়েছি। যেটা জীবনে হবে না সেটা না হওয়াই থাক, স্কুলে গেলে কষ্ট ভীষণ, এবারেও ফেল করি ভালোয় ভালোয়, তবে একই ক্লাসে পড়বো আগের মতন। যদি বিয়ে দিতে চাও তবে টোটো কিনে দাও, আর বুড়ো আর থাকবো না। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। চতুর্দিকে সুন্দর আলো আর এত সুন্দর সুন্দর ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ স্যার, ইট মিন্স আ লট। এরপরে বিয়ে হলো। তো বিয়ের পরে বউ বললো হানিমুনে চলো। কোথায় যাবে গো? বলছে পুরী। পুরী। আমি সঙ্গে সঙ্গে দুরন্ত গতিতে ছুটলাম দুরন্ত টিকিট কাটতে। এবার কি হলো দেখুন। দুরন্ততে তুমি যাও চলিয়া, দুরন্ততে তুমি যাও চলিয়া, সমুদ্রে গেলে ভাড়া করো নলিয়া। পুরীর জীবে গজা, পুরীর জীবে গজা, পুরীর জীবে গজা, পুরীর জীবে গজা। এর সাথে উদয়গিরি খণ্ডগিরির মজা, এর সাথে উদয়গিরি খণ্ডগিরির মজা, এর সাথে উদয়গিরি খণ্ডগিরির মজা। ধাইকিরি কিরি তুমি যাও চলিয়া, কোনারকের সব চাকা গুনিয়া। তুমি পেলে মজা, তুমি পেলে মজা, তুমি পেলে মজা, তুমি পেলে মজা। এরপর খড়গদ্দারে কাঁচা পঞ্চাশ ভাজা, এরপর খড়গদ্দারে কাঁচা পঞ্চাশ ভাজা। পুরী যাওয়ার পর মুশকিলটা হলো যেটা, সেটা হচ্ছে দাদু কিছুতেই ছাড়বে না। দাদু খালি বলে, বাবা একবার আমাকে পুরী নিয়ে, একবার নামটাতে নিয়ে চাপ। নিয়ে তো গেলাম। মুশকিলটা হচ্ছে পুরী গিয়ে দাদুর যে কি হলো, ফিরে এসে টাকাকে আর টাকা বলে না। ও কি বলে? দিদিমা কাঁচা লঙ্কা ছুঁড়ে মেরেছে। আমার দাদু কিন্তু হেভি স্পোর্টি, জানেন তো, ফুটবলে এক্সপার্ট। দাদু কি বললো শুনুন। এ দাদু টাকাকে বলে টঙ্কা, দিদিমা চোরে লঙ্কা, দাদু বলেছে চোর। দাদু টাকাকে বলে লঙ্কা, দিদিমা চোরে লঙ্কা, দাদু বলেছে দাদু বলেছে লঙ্কা, ছিল টঙ্কা, লেগেছে ঝাল জোর। আমাদের দাদু কুকি যন্ত্র চান করে দুদিন অন্তর, চাপায় ভালো সুইমিং পুল ফেলে রে।
দাদু হাফ প্যান্ট কেনে চলতি রে ছেলে রে দাদু নিজেকে ভাবে গাজিলে ছেলে রে দাদু নিজেকে ভাবে গাজিলে ছেলে রে ঠাকুমা বলে দাদুর চোখ দেবে গেলে রে ঠাকুমা বলে দাদুর চোখ দেবে গেলে রে আমাদের দাদুর মাত্র 20টা ছেলে রে আমাদের দাদুর মাত্র 20টা ছেলে রে টাকা 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 দাদু তো বাহুবলী রে দাদু তো বাহুবলী রে দাদু তো বাহুবলী রে চতুর্দিকে দেখতে পাবেন পরিবেশ দূষণ নিয়ে তো সব জায়গাতেই হইচই হচ্ছে। আগেকার এই সমস্ত যে শাল পাতা কলা পাতাগুলো গাছেতেই পড়ছে, হ্যাঁ শাল পাতা সেরকম ব্যবহার নেই, চতুর্দিকে এসে গেছে ফোম প্লাস্টিক ফাইবার। তো এই নিয়ে আমাদের লতা দিদি খুব রেগে গেছে। তিনি কি বলছেন? দেখি না এখন কলা পাতাগুলো গাছে পচেছে, থার্মোকলের থালা এসেছে, কলা পাতাগুলো গাছে পচেছে, পাল্টে দাও কাঁসার বাসন। দেখি না এখন কলা পাতাগুলো গাছে পচেছে, থার্মোকলের থালা এসেছে। খেতে গিয়ে এটা তো অপুর সংসার। আরে সংসার অসার বিম্বিসার এ তো বাংলাতেই আছে। মুশকিলটা হচ্ছে যেটা আমার বাড়ি হাবড়া, আমার অফিস হাজরা, রোজ ফিরতে হয় আমাকে বনগা লোকালে। বনগা লোকাল মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, চতুর্দিকে খালি এই 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 করতে করতে না দাদা আমি ভিড়ের চাপে একদম কিসমিস হয়ে যাচ্ছি। সেটাই আপনাদের একটু বলি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ি হলো সেই হাবড়া, ফিরি বনগা লোকালে। আমার বাড়ি হলো সেই হাবড়া, ফিরি বনগা লোকালে। ঘামে ভিজে যায় ঠান্ড গেঞ্জি, ঘামে ভিজে যায় ঠান্ড গেঞ্জি, তবু উঠি না লেডিস লোকালে। হাজরাতেই অফিসে আমি রাজা, সন্ধ্যেবেলা বাড়ি ভিড়ে ভিড়ে ভজ ভজ হজরা রে হজরা রে রস বিহারি রাগেই হজরা, হজরা রে হজরা রে রস বিহারি রাগেই হজরা। অরে দেনা বউয়া আমায় পাত্তাই দেনা, হজরা রে রস বিহারি রাগেই হজরা। এ দেনা বউয়া আমায় পাত্তা দেনা, হজরা রে রস বিহারি রাগেই হজরা। ভালো হয়েছে, তবে আরো বেটার হবে। চেষ্টা করবো। ডিওপি ফোকাসটা ভালো করে দাও, পাশের মাসিমার দিকে তাকিয়ে না, কারণ এখন এখানে আসছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স মৃদুল क्या भाई बंधु लोग? বাবু हो गया मैं। क्या छोटो छोटो सब मजे में ना? ও ভাষা বোঝে না, ছেড়ে দে। हाय हाय हाय। মিরাক্কেল থেকে দামি সেট, অপুর সংসার,
আর ওদিকে আমার সংসার। তো গতকাল রাত্রিবেলা আমাকে শুভঙ্কর দা ফোন করে বললো, মৃদুলদা এখন তো মিরাক্কেল হচ্ছে না, সংসারও চলছে না, তো তুমি অপুর সংসারে চলে এসো। আজকে এসছি, এসে দেখি শুভঙ্কর দা টেনশনে। আমি বললাম, শুভঙ্কর দা কি হলো? বলে কি বলবো ভাই, আজকে অপুর সংসার শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে আমার সংসার কি করে চলবে? তো সংসার থেকে একটা কথা মনে পড়ে গেল যে একটা সংসারে একজন প্রচন্ড সুখী স্বামী ছিল। কার ছিল কে জানে। তো সংসার থেকে আরেকটা কথা মনে পড়ে গেল, আমার ছেলে বনি, সে সেদিন আমাকে জিজ্ঞেস করছে, বাবা এই সংসারে পুরুষ মানুষ কাকে বলে? আমি বললাম, বেটা পুরুষ মানুষ বলতে যে সংসারটাকে কন্ট্রোল করে, যার কথায় সবাই ওঠে বসে। বলে বাবা বড় হয়ে আমিও মার মতো পুরুষ মানুষ হব। তো যাই হোক, সংসার চলুক না চলুক, ইয়ার কি ফাইল আমি চালিয়ে যাই, ঠিক আছে? তো কার্তিক দা সেদিনে হোটেলে গেছে, বলে ওয়েটার, বলে হ্যাঁ স্যার কি খাবেন? বলে ওয়েটার এই সমস্ত চেয়ার টেবিল এখান থেকে ছড়িয়ে ফেলো। বলে স্যার আপনি কি খাবেন? বলে আমি ডিগবাজি খাবো। তো এই কার্তিক দা আর রতনদার মধ্যে সিক্রেট আলোচনা হচ্ছে। রতনদা বলছে, এই কার্তিক একটু আসতে বল, দেওয়ালেরও কান আছে। বলে হ্যাঁ কি হয়েছে? মুখ তো নেই, কাকে বলবে? তো আমার বউ সেদিন আমাকে বলছে, বলে হ্যাঁ গো আমি 2 ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি, তোমার কি চাই বলো? আমি বললাম না এটাই যথেষ্ট। তো টিচার্স ডে, তো সেদিনে বনি তার অঙ্কের টিউটরকে বলছে, বলে স্যার এই টিচার্স ডেতে আমি আপনাকে কি উপহার দেব? বলে আমি তোকে অঙ্ক করাই, এটা যেন কাউকে না বলিস। দাদুকে নিয়ে বলি, দাদুর শেষ সজ্জায় শুয়ে আছে, এবার সব লোকেরা এসে বলছে, দাদু চলে যাচ্ছেন, একটু ভগবানকে ডাকুন। বলে হতভাগা, এখন আর ডেকে কি হবে, 5-10 মিনিট পরে তো দেখাই হয়ে যাচ্ছে। তো কার্তিকদার বডি ওয়েট বেড়ে যাচ্ছে আর কি। আমি বললাম, কার্তিকদা এই আপনার দিন দিন বডি ওয়েট বেড়ে যাচ্ছে, কত ওজন? বলে দাদা আমার ওজন এখন মোটামুটি 90 কেজি। কার্তিকদা আপনি কি এটা জানেন যে পৃথিবীতে যদি বডি ওয়েট 90 কেজি হয় তাহলে মঙ্গল গ্রহে মোটামুটি 35 থেকে 40 কেজি, আর এটাই হচ্ছে কি আপনার চাঁদে 15 কেজি। ওরে দাদা বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? ওরে দাদা ওজনটা ঠিক আছে, গ্রহটা একটু দূরে হয়ে গেছে। থ্যাংক ইউ। এরকম ভাবে আপনাকে ছাড়বো না, আমাদের পরিবারের তরফ থেকে দুটো রিকোয়েস্ট আছে। দুটো রিকোয়েস্ট বলো। দুটো জোকের রিকোয়েস্ট। ওই পশু প্রাণী নিয়ে একটা বাঁদর আর একটা বাঘ নিয়ে একটা, মনে আছে? আর একটা চিংড়ি মাছ নিয়ে, ওই দুটোই শুনবো প্লিজ। হ্যাঁ আর তোর কিছু আছে? হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে মৃদুল, বলো। একটা ফাউতে আজকে পেট ভরবে না, ঠিক আছে? তো জঙ্গল দিয়ে একটা বাঘ হেঁটে যাচ্ছিল, সামনে একটা গর্ত, গর্তের মধ্যে বাঘটা পড়ে গেছে। এবার গর্তের ঠিক ওপরে একটা গাছে একটা বাঁদর বসছিল। বাঁদরটা তাকে আওয়াজ দিচ্ছে, কিরে সবার ওপরে দাদাগিরি করতিস, একে মারতিস তাকে মারতিস, নিজেকে জঙ্গলে রাজা ভাবতিস, এবার বোঝ গর্তে পড়ে গেছিস, এবার শিকারি আসবে তোকে গুলি করে মারবে, তোর ছালটা ছাড়িয়ে নিয়ে যাবে, জ্যাকেট বানাবে, তোর দাঁত আর নখ দিয়ে লকেট বানাবে, এবার বোঝ। এমন সময় ঠিক ডালটা ভেঙে বাঁদরটা নিচে গর্তের মধ্যে বাঘের সামনে। মা কালী দিব্যি বলছি, ক্ষমা চাইবো বলে ঝাঁপ দিলাম। তো কার্তিকদার বিবাহবার্ষিকী, তো কার্তিকদার বইয়ের ইচ্ছা হয়েছে বিবাহবার্ষিকীর দিনে পার্টি দেবে, সেখানে সবাইকে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে। তো কার্তিকদাকে ডেকে বললো, হ্যাঁ গো শুনছো, একটু বাজারে যাও না, গিয়ে একটু বড় বড় সাইজের গলদা চিংড়ি, একটু জ্যান্ত চিংড়ি নিয়ে আসবে। কার্তিকদা বাজারে গেছে, 2 কিলো জ্যান্ত গলদা চিংড়ি কিনেছে। এবার যখন একটা প্লাস্টিকের ব্যাগে করে ওটা নিয়ে আসছে, রাস্তায় রতনদার সঙ্গে দেখা। বলে এই কার্তিক কোথায় যাচ্ছিস? বলে একটু বাড়ি যাচ্ছি, এই চিংড়ি মাছ কিনতে গেছিলাম। বলে পরে হবে, এখন তুই আমার সাথে একটু হয়ে যা। বলে না বাড়ি যেতে হবে, কালকে বিবাহবার্ষিকী, চিংড়ি মাছ রান্না হবে, অনেক লোকজন আসবে। আরে হবে এখানে, ও কালকে তো, আজ আয় না। কার্তিকদা গেছে, রতনদার সঙ্গে বসেছে, এরকম করতে করতে পুরো রাত কেটে গেছে। পরের দিন সকালবেলা কার্তিকদা নড়তে নড়তে চিংড়ি মাছের থলেটা নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় থলেটা ছিঁড়ে গিয়ে নিচে পড়ে চিংড়িগুলো সব নিচে টিন করে হাঁটাহাঁটি করছে। বউ দরজা খুলেছে, কি গো গতকাল গেছিলে,
আজকে তুমি আসছো, দেরি হলো কেন? আয় আয় বাবু, এই চলে এসছি, আর একটুখানি আয় আয়। এই আমাদের তরফ থেকে একটু মেখে নিলাম আর কি, মানে আমাদের তো আমাদের দেবে না তো সেই না। এইবার খুদেদের পালা। ওকে, এবার যারা আসতে চলেছে লাস্ট সিজনের চ্যাম্পিয়ন, একজন নয় তিনজন। প্লিজ ওয়েলকাম রক্তিমা, সুমন, আদিত্য। কি অবস্থা? হাসপাতালে কি অ্যাম্বুলেন্স ছিল না? তাহলে 10 মাইল রাস্তা আমার বাড়ি থেকে আপনি আমার এত দূর বয়ে নিয়ে এলেন কেন? আসলে অপারেশন করে যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না, তাই অ্যাম্বুলেন্সের বদলে আমি খেপ খেলি। আপনার এত শক্তি? এ আর এমন কি, 2 বছর আগেও আপনার যে অনেক ভারী ভারী ব্যাগ আমি হাওড়া স্টেশনের বাইরে বয়ে বেরিয়েছি। ডাক্তার হলেন কি করে? জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। মানে সে কি? আরে এই হাসপাতালের যিনি মালিক তিনি একবার হাওড়া স্টেশনের বাইরে জয়েন্টের ব্যথায় কাতরাচ্ছিলেন। আমি ভালো করে মালিশ করে সেই ব্যথা সারিয়ে দিই, ব্যাস উনি খুশি হয়ে সোজা আমায় হাসপাতালে ডাক্তার হিসেবে এন্ট্রান্স করিয়ে দিলেন। আপনি কি একাই অপারেশন করবেন? না না, আমার নার্স আছে। আরে না না, তুমি পারবে না। জীবনে কখনো মুরগ মাসাল্লাম বানিয়েছো? আচ্ছা আচ্ছা, রাগ করো না, বলছি মুরগ মাসাল্লাম বানানোর জন্য প্রথমেই লাগবে একটা মুরগি, তারপরে তার ভালোভাবে ছাল ছাড়িয়ে নুন মাখাতে হবে। কি হচ্ছে কি এইসব? না না, ভয় নেই, মুরগি পালাবে না। ভালো হবে না বলে দিচ্ছি। কেন ভালো হবে না? একটু ধৈর্য ধরে ম্যারিনেট করলেই হবে। আমি কি তোর পুলিশ ডাকবো? না না, ডাকবে না, ভয় কিসের? তাছাড়া বেশি চেঁচামেচি করলে মুখে সেলোটেপ লাগিয়ে দেবে। তারপর একটা ছুরি নিয়ে ওর পেটের ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই রাখছি, মুরগি পালিয়েছে। এই না না, পেশেন্ট পালিয়েছে। উঠে এসো বলছি, উঠে এসো। না না, নেই ডাক্তার। আগে ওকে খাটে শোয়াও। খাটে ওঠো বলছি। কি হলো ডাক্তার? ওকে তুলে আনো। কি করে যাবো? ওটা আপেল খাচ্ছে, আর তুমি তো জানো an apple a day keeps doctor away। আমি তো আর ওর কাছে যেতেই পারবো না। তুমি যাও বলছি। আমার ছেড়ে দিন না স্যার, আমার ছেড়ে দিন। বললেই হলো আজ আপনার লিভার অপারেশন। আজ না করে 2 মাস পরে করলে হতো না? না 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 না, তা কি করে হবে? আপনার লিভার কেটে বের করে ফেলার আজই তো লাস্ট ডেট। ডাক্তার বলো। আমি কিন্তু লিভারটা বাড়ি নিয়ে যাব। কেন? আসলে আমাদের বাড়ির ভুলু সোনা মেটে চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আমি বাড়ি যাব। বললেই হলো, যেতে চাইলে যাও, কিন্তু 22,000 টাকা যেটা জমা দিয়েছো সেইটা ফেরত পাবে। এত টাকা কেন? আমার এক্ষুনি 22,000 টাকার হিসাব দিন। তাহলে শোনো, 8 ঘন্টার জন্য এই ওটি এখন তোমাকে ভাড়া দেওয়া হচ্ছে, এর দামই 20,000 টাকা। তাছাড়া অপারেশন চলাকালীন ম্যাঙ্গো জুসের ব্যবস্থা রয়েছে। ও ম্যাঙ্গো জুস আমি খাই না। ওটা তোমাকে কে দিচ্ছে? ওটা আমাদের জন্য। তোমার জন্য নুন চিনির জল সব মিলিয়ে 1000 টাকা। বাকি 1000? 500 টাকা আমার ফিস। আমার 495 টাকা। বাকি 5 টাকা। ওটা ক্যারি ব্যাগের দাম, যেটা করে তোমার লিভারটা নার্স বাড়ি নিয়ে যাবে। কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো। ডাক্তার, ক্লোরোফর্ম তো আছে, কিন্তু একটা মুশকিল হয়েছে। কি? তুলো শেষ। তুমি বরং এক কাজ করো, বালিশে লাগিয়ে দাও। ঠিক আছে। দাও আর একটু দাও। গন্ধটা তো বেশ ঝাঁঝালো হয়েছে। আপনারা দেখছেন রুগী এবং ডাক্তারের মারপিট।
ডাক্তার বালিশ ঠেলছে, রুগী আটকাচ্ছে, রুগী বালিশ ঠেলছে, ডাক্তার আটকাচ্ছে, ডাক্তার রুগী, রুগী ডাক্তার, ডাক্তার রুগী, রুগী ডাক্তার। যা, ডাক্তার আউট। স্যার, 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 ডাক্তার বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। বললেই হলো, আধ ঘন্টার জন্য ওটি এখন আমার, যা ইচ্ছে করবো। দিন ওই জুসটা দিন। আপনি তো ম্যাঙ্গো জুস খান না। আজ খাবো, দিন। যত সব, আমাকে দিয়ে গ্লাস বয়াবে, আমাকে দিয়ে আবার পাঁচ বলাবে। তুমি নাচান কিছু জানো? একটু একটু। শুরু করো। শুরু করো বলছি। অপারেশন তাহলে শুরু করি? খেপেছো? ইনকাম তো হয়ে গেল, এবার চলো পালাই। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ডাক্তার পালালো, নার্সও পালালো, রোগী রইল পড়ে। একটুর জন্য বেঁচে গেলাম, শুধুই কপাল জোরে। মারপিট করলাম, জুসও খেলাম, নার্সও সামনে নাচলো। 22,000 যদিও গেল, তবু লিভারটা তো বাঁচলো। যতগুলো আছে তোরা নিজেদের মধ্যে ভাগ করে নিস। এনগেজ অনের তরফ থেকে তোদের জন্য আছে পকেট পারফিউম। এনগেজ অন, ইটস ইউর লিটল সিক্রেট। যখন ও বলছে কি আবার, তুমি কি শুভম করছো নাকি? ও আচ্ছা, যখন খুশি যেখানে খুশি, ওয়েন এভার ভের এভার। আচ্ছা, এদেরকে যখন পেয়েছি এত ভালো একটা পারফরমেন্সের পর, এদেরকে এক্ষুনি ছেড়ে না দিয়ে একটা গেম খেলা যেতে পারে এদের সামনে, তাই না? এতদিন একটা কাজের কাজ করেছে। আর আমাদের বাড়িতেও দুটো খুদে আছে। ওকে, তাহলে সেট আপ চেঞ্জ। চলবে না কোনো কায়দা, বলবে না কোনো বুলি। চলবে না কোনো কায়দা, বলবে না কোনো বুলি। খেলা হবে এখন চামচ গুলি। খেলাটা আমি করে তো তোমাদেরকে যেটা খেলতে হবে সেটা হচ্ছে, আমরা চামচগুলির সাথে মিউজিক্যাল চেয়ার পাঞ্চ করে দিয়েছি। তার মানে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিই তোমাদের কি করতে হবে। মুখে এইভাবে চামচ ধরে থাকবে, এবার এইখানে গুলি থাকবে। এইভাবে মুখে নিয়ে তোমাদেরকে কোন রাস্তায় ছুটতে বা হাঁটতে বা দৌড়তে হবে, এই দেখে নাও রাস্তা। এই শুরু, এবারে মিউজিক থামলে এখানে এসে বসতে হবে। যখন বসবে তখন যেন গুলি পড়ে না যায়। আর এই যে দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে তোমরা এতটা রাস্তা কভার করছো, তার মাঝখানেও যদি কখনো গুলি চামচ থেকে পড়ে যায়, থামলে চলবে না। গুলি কুড়িয়ে নিয়ে আবার চামচের উপর রেখে মুখে নিয়ে দৌড়তে হবে। তাহলে তোমরা সবাই এখানটায় দাঁড়াও লাইন করে। ও বাবা, রক্তিম সবার সামনে, তাতেও সবার আগেই এলিমিনেট হবে। The time starts প্রথমেই এলিমিনেট হয়ে গেছে রক্তিম। আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে।
বসলে হবে না। সবাইকে ঘুরে আসতে হবে, ঘুরে আসতে হবে। আস্তে 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 জিতবি, ভুতু জিতবি। ঘুরে ঘুরে এই না না ভেরি গুড। রক্তিমা এই সেকেন্ড রাউন্ডটা আউট হয়ে গেল। রক্তিমা, রক্তিমা তুমি রক্তিমের পাশে গিয়ে বসো। তোমার একটাই দোষ, তোমার নামটা অনেকটা ওর মতো, সেই জন্য তুমি আউট হলে, আর কিছুই না। যাও। তুমি ডান্স বাংলা ডান্স জোনে চলে যাও। বসে অপুর সংসারে খেলা চালিয়ে যাই। তিনজনই রেডি? আমাদের খেলার লাস্ট রাউন্ড সুমন আর ভূতু। মিউজিক। ভেরি গুড, জিতে গেছে, জিতে গেছে। সুমন একটুর জন্য জিতে গেছে সুমন। কোনো ব্যাপার না ভূতু। ভেরি গুড, খুব ভালো। আজকে অপুর সংসারের শেষ পর্ব। আমরা চলে এসেছি আমাদের লাস্ট সেগমেন্ট, জবাব চাই জবাব দাও রাউন্ডে। আজ প্রশ্ন করব আমি, এবং তাকে করব যে এখানে এতদিন ধরে সবাইকে প্রশ্ন করে এসেছে। প্লিজ ওয়েলকাম অপুদা, নট অপূর্ব সুন্দর, শাশ্বত চ্যাটার্জি। চলো। গোটা ইন্ডাস্ট্রি তোমাকে অপু বা অপুদা বলে ডাকে। পেঁচা বলে কে ডাকে? পেঁচা বলে ছোটবেলায় ডাকতো, কারণ আমি শুনেছি আমি সারা রাত জাগতাম, মানে কাঁদতাম, চেঁচাতাম, দিনের বেলা ঘুমোতাম। হ্যাঁ, এটা এটা অনেক বাচ্চার ক্ষেত্রেই হয়। এটা আমি কেউ আলাদা কোনো এরম নয়। এরম অনেক বাচ্চা আছে যারা সারা রাত ধরে জ্বালায় বাবা মাকে, সকালবেলা ঘুমোয়। বাচ্চা এবং যাত্রা শিল্পীদের ক্ষেত্রে এটা হয়। এখন সেই অভ্যেসটা নিশ্চয়ই আর নেই। না, এটা বহু দিন অবধি ছিল, বিশ্বাস কর। মানে রেডিও একটা টাইমে ব্রডকাস্ট বন্ধ হয়ে যায় 11টা না 11:30, 12টায়। তারপরে ঝিঝি ঝিঝি ঝিঝি, তারপরে টেপে গান বাজতো। মানে সারা রাত ধরে অনেক রকম রাইসি করেছি, বুঝতে পারছিস। হেমন্ত মুখোপাধ্যায়কে বলেছি গাও, গেয়েছে। কিশোর কুমারকে বলেছি গান, গেয়েছে। আমার জন্য রাজ্যের গান গেয়েছেন। সেখান থেকে পেঁচা। ভালো। তুমি নাকি এতটাই ব্রিলিয়ান্ট ছিলে যে তোমাকে চোখ খুলে পড়তে হতো না, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পারতে। হ্যাঁ, ভীষণ ভালো। মানে পড়াশোনার ব্যাপারে আমি চিরকালই খুব, আমি বললেই বুঝতে পারবি। বাবা মা দুপুরবেলা ধর বলছে আমরা একটু রেস্ট নিচ্ছি, তো খাট আছে এখানে, বাবারা শুয়ে, যেদিন বাবার ছুটি থাকতো খুব কম, ঘুমোচ্ছে। আর আমাকে বলেছে এই যে টেবিলটা রয়েছে, জানলা আছে, জানলার ধারে টেবিল করে চেয়ারটা, বইটা খুলে দিয়ে দিয়েছে, বলে এইটা উঠে আমি ধরবো, পড়া করে রাখিস। মা হয়তো তখন বাড়ির বাকি সব জেঠিমা টেঠিমা খাওয়া দাওয়া করবে আসবে, তো আমি বইটা খুলেছি, বাবা তো পেছনে, খাওয়া দাওয়া করে বেশ নিয়েছে, 5 নিয়ে হচ্ছে, আমি তো বইটা খুলেছি, নিজেকে সেট করেছি। মা ঢুকেছে, দেখছি ছেলে খুব মন দিয়ে পড়ছে, স্বামী শুয়ে ঘুমিয়ে পড়েছে। মা ঠিক আছে, আবার দেখে শুনে বেরিয়ে গেছে। যেতে গিয়ে মনে হচ্ছে তো নড়ছে না, আওয়াজ পাওয়া যাচ্ছে না। খোলা আছে কিন্তু ইতিহাসের, যেটা মুখস্থ থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, সেটা মুখস্থ থেকে বেরিয়ে গেছে, খোলা আছে ইতিহাসের বই, ধরক ঠেকানো। এরকম একজন শান্ত ছেলে
যে কিনা ছোটবেলায় প্রায় রোজ কোনো না কোনো কারণে মায়ের হাতে মার খেত, তাকে হঠাৎ করে, মানে এমন নয় আস্তে আস্তে, হঠাৎ করে একদিন মা মারা বন্ধ করে দিল। হ্যাঁ, গভীর শোকে। কেন কেন? মানে সেটা ছেলের লেগেছে বলে নয়, কিন্তু শোকটা মার একজোড়া খুব শখের কাঁচের জয়পুরিয়া বালা ছিল, স্কাই ব্লু রঙের, মোটা। একটা আমার পিঠে ভেঙে ফেলেছিলেন, সেই দুঃখে উনি আমাকে মারা ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাবা খুশি হয়ে ডিনারে নিয়ে যায়, চল আজকে তোকে খাওয়াই। তোমাকে কি কারণে তোমার বাবা 5 স্টার হোটেলে ডিনার করাতে নিয়ে গেছে? আমার জীবনের প্রথম 5 স্টার হোটেলে আমি যাই। তার কারণটা, আমি পরীক্ষায় এমন মার্কস পেয়েছিলাম যেটা আজ অব্দি কেউ পায়নি বা পেতে পারে না। আপনারা কেউ হোমওয়ার্কে, অঙ্ক হোমওয়ার্কে 0 পেয়েছেন? বাবা বলেছিল তোর মতো রতন পৃথিবীতে দুটো নেই। লোকে ক্লাস ওয়ার্কে 0 পায় আমি বুঝলাম, হোমওয়ার্ক তো লোকে বাড়ির লোককে দিয়েও করিয়ে নিয়ে যায়। তুই হোমওয়ার্কে 0 পেয়েছিস, তার জন্য আমাকে কমেন্ট লিখে দিয়েছে, মানে তোর মতো ছেলে আর হবে না। এরকম সততার পুরস্কার, সততার পুরস্কার। আমি সেই প্রথম বাবার সঙ্গে, বাবা নিয়ে যায় আমাকে মাকে, মা ততোধিক চেঁচাচ্ছে, বাবা ততটাই শান্ত। ছেলে আমার সৎ, ছেলে আমার সৎ এবং রতন জুয়েল ছিল। সেই প্রথম 5 স্টার হোটেল জাস্ট হোমওয়ার্কে 0 পাওয়ার জন্য। কেউ পেয়েছিস কোনোদিন? না। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছে পাড়ার দাদা। অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। অঞ্জন দত্তের এই গানটার সাথে তুমি নিজের কতটা মিল পাও? না, ওটা আমাদের তখন একটা পাড়া কালচার বলে জিনিস ছিল। এখন হয়তো ধীরে ধীরে ফ্ল্যাট কালচারে সেটা উঠে যাচ্ছে। এখন হয়তো কমপ্লেক্স হয়ে যাওয়াতে সেখানে বাইরের লোক ঢোকে না, বা সিকিউরিটি গার্ড থাকে। কিন্তু পাড়া কালচারটা এত ভালো একটা জিনিস ছিল, যেখানে আমার মানে ইয়াং টাইমের অর্ধেকটা সময় কেটে গেছে প্র্যাকটিক্যালি। আমার কোনো রকম হ্যাংওভার ছিল না যে আমার বাবার নাম শুভেন্দু চট্টোপাধ্যায়, কাজেই আমি একটা বিশাল কেউ। আমার কোনোদিনই এসব মনে হয়নি। আমার চান্স পেলেই পাড়া, সেখানে রক, চায়ের দোকানে খাতা চলে। কারণ যখন যেরকম ভাবে ঝাড়তে পারবো বাজার থেকে, তখন সেরকম ভাবে শোধ করবো, রোজগার করি না তো। হ্যাঁ, সিরিয়াসলি এটা সকলের জীবনে হয় একদম। কিন্তু পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেয়, সাবাস। এইটা তখন একটা রক আমাদের পাড়ার মোড়ে ছিল, সেই রকটা এখন আর নেই। কষ্ট লাগে। রাজা বসন্ত রায় রোড এবং শরৎ বোস রোডের জাংশনে। আচ্ছা, সেখানে বসে এই পাড়ায় নতুন কারা কারা ঢুকছে, কারা বেরিয়ে গেল, হ্যাঁ এইগুলো খুব নজর দিতাম, মানে খুব নজরে থাকতো। নতুন বিয়ে হয়ে এসছে না, হ্যাঁ হ্যাঁ ভালো। নজরটা যে মানে উভলিঙ্গের প্রতি নয়, না না না, একদমই নয়, একদমই নয়, যা হয়ে থাকে। হ্যাঁ, তো বাহ, খুব সুন্দর। তারপর একদিন দেখি তার সঙ্গে আরেকটি ছেলে ঢুকছে। আচ্ছা, এটা কে রে? একটু দেখতে নতুন মনে হচ্ছে, দাঁড়া খবর নিচ্ছি, দাঁড়াই আজকে ঢুকে খেয়ে লাগিস তো, নেক্সট দিন আসে কিনা। 2 দিন অ্যালাউ করা হয়েছে তাকে। 2 দিন ঢুকেছে, 3rd দিনের দিন ঢুকেছে, বেরোবে, রাস্তাটা ক্রস করেছে, ঢাপ। এই যে ভাই শোনো, তুমি এখানে আসো কেন? আমাদের পাড়া, আমাদের পাড়া, বুঝলি ব্যাপারটা কি? আমাদের পাড়ায়, আমাদের পাড়ার মেয়েটার সঙ্গে তুমি ঢোকো কেন? মানে এটা একদম সোশ্যাল সার্ভিস চলছে, একদম সোশ্যাল সার্ভিস, পুরো সোশ্যাল সার্ভিস। কিন্তু আমাদের পাড়ায়, আমাদের পাড়ার মেয়ে, তুমি রোজ আসো কেন বাড়িতে? না, মার কাছে আমি পড়ি। শোনো, কোনো পড়াফড়া হবে না, কিন্তু কোনো পড়াফড়া নয়, কোনো পড়া নয়, আলাদা টাইমে আসবে, অন্য জায়গায় পড়ো। পাড়ার মেয়ে, যদি কিছু দেখেছি বা বুঝেছি, এখান থেকে যে বেরোবে, বাড়ি ফিরবে না। আসলে মিন করতে চাইছো যে আমার পাড়ার মেয়ে, অধিকার আমার ভাই, বিয়ে যদি দিতে হয় আমরা দেবো। একসময় জন্ডিস হওয়া অবস্থাতেও যে অপুদা পাড়ার দুর্গাপুজোর চাঁদা তোলা থেকে ভাসান সব কাজে ইনভলভ থাকতো, সব জায়গায় পাওয়া যেত সব সময়, সেই অপুদা, সেই শাশ্বত চ্যাটার্জি এখন পুজোতে কলকাতাতেই থাকে না। কেন?
জন্ডিস হওয়া সত্ত্বেও মানে এমন সময় গেছে যে চাঁদাটা তুলতে যেতে পারিনি, কিন্তু পুজোর 5 দিন আমাকে রোখা যাবে না। আমার বিলিরুবিন কাউন্ট হচ্ছে 8 কি 9, যেখানে নর্মাল থাকার কথা 0.2 to 0.5 না 0.8। আচ্ছা। আর আমার বাবা যেখানে ডাক্তার, আমরা থাকতাম 4 তলার ওপরে, কোনো লিফট ছিল না, পুরোনো দিনের বাড়ি, সিঁড়ির 1 ফুট করে সিঁড়ি কিনি। আচ্ছা। আমি তো নামবই, তো বাবা নিরুপায় চুপ করে মেনে নিয়েছিল। কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক হলো, সকালবেলা একজন আমার সঙ্গে পুজোর যে চেঞ্জগুলো আমার লাগবে, সকালে 1 সেট, সন্ধ্যেবেলা আর 1 সেট, ব্যাপার আছে ভাই, প্যান্ডেলে বসতে হবে, সেইগুলো নিয়ে সোশ্যাল ওয়ার্ক করতে হবে। আমার সঙ্গে একজন আমার সঙ্গে নামতো, 4 তলা নামতো, হাঁটতে হাঁটতে এক দাদার বাড়িতে, ওই মোড়ের কাছেই ছিল, ওই জামা কাপড়গুলো সাইজ হয়ে যেত। আমি সেই যে চান টান করে ব্রেকফাস্ট করে নেমে যেতাম, সারাদিন ওখানে একটা চেঞ্জ নিয়ে সারাদিন প্যান্ডেল, দুপুরবেলা তাদেরই বাড়িতে খাওয়া, সেটা 1 তলা বাড়ি ছিল, তাদেরই বাড়িতে খাওয়া, খেয়ে আবার মানে দুপুরবেলা একটুখানি বসে একটু বিকেল সবাই তখন একটু ফাঁকা গিয়ে একটু ন্যাপ নিয়ে আবার তো চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যের জন্য সেজে গুজে আবার বসতে হবে। অনেক দায়িত্ব আছে না, কত লোক আসছে, কত লোক যাচ্ছে, দেখতে হবে। কিন্তু একটা বছর হলো কি, সে বছর প্যান্ডেলটা পুড়ে গেল এবং ভোগ দিয়ে ফিরছি জাস্ট, তখন ওই ঠেলায় সব খুঁড়ি করে খিচুড়ি রাখা নিয়ে ফিরছি, দেখছি ওই টেলিফোন এক্সচেঞ্জ, 46 টেলিফোন এক্সচেঞ্জ ছিল, 46 টেলিফোন এক্সচেঞ্জের পাশ থেকে দাউ করে কালো ধোঁয়া উঠছে একদম জাস্ট। এটা কোন দিন? মানে এটা অষ্টমীর দিন বিকেলবেলা বা এরকম একটা কোনো সময়, সন্ধ্যের দিন। গিয়ে দেখি টোটালটা চোখের সামনে জাস্ট জ্বলে যাবে। তারপর থেকে ডিসাইড করলাম যে না, পুজো থাকবো না, তো থাকবোই, যা থাকি না। পুজো মানে কলকাতা দেখা, সব না এটা হ্যাঁ মানে এরকম হয়ে যায় আর থাকি না। তোমার বাবা কিভাবে জানতে পেরেছিলেন যে তুমি কনফিডেন্টলি অভিনয় করতে চাও? কোন সময়? যখন আমি কিচ্ছু করছি না, পাড়ায় একটা বেড়াচ্ছি, কলেজ যেতে হয়, যাচ্ছি, ইভিনিং কলেজ ছিল, তো বেশিরভাগ সময়টা কমন রুম বা ক্যান্টিনে কাটতো, বাকিটা পাড়ায় চলছে এরকম। একদিন বাবা বললো, কাল দুপুরে কি করছিস? তো মানে দুপুরে কেন, চল একটু বেরোবো। আমি দুপুরে বেরোবো? কোথায় বেরোবো? খেয়ে দিয়ে বেরোবো? বলো না, বাইরে খাবো। বাবা হলো কি, বাইরে খাবো? ঠিক আছে চলো। মা কালকে দুপুরে তাহলে? না মা যাবে না, তুই আর আমি যাবো। আমি সর্বনাশ করেছি। তখনই এটা কিরম একটা জ্ঞান আসতে চলেছে, প্রচুর জ্ঞান। তো হঠাৎ নিয়ে গেল কোথায় জানিস, আজ অব্দি কারোর হয়েছে আমি জানি না। বাবার সঙ্গে প্রথম আমি রিসর্টে গিয়েছিলাম, বাইপাসের ওপরে পার্ক সার্কাস কানেক্টারের ওপরে একটা রিসর্ট আছে, তাতে একটা ঝিল গোছেরও কিছু ছিল। বাবা তারপর যেটা করলো, গরমের দুপুরে একটি ঠান্ডা ফেনাওয়ালা পানীয় হঠাৎ করে খুললো, খুলে একটা গ্লাসে নিজেরটা ঢাললো, একটা গ্লাসে আমারটা ঢালছে। তাহলে তো লক্ষণ ভালো নয়, গভীর জ্ঞান আসতে চলেছে, খুব গভীর জ্ঞান। সহজ পাঠ নয়। নিয়ে বললো ধর, ধরলাম। তারপরে যেটা হলো কি জানিস, আমার না ওই ঘটনাটা শুনে একটা তখন একটা অ্যাড বেরিয়েছিল, একজন মহিলা একজন পুরুষ একটা নৌকোর প্যাডেল বোটে বসে এরকম করতে করতে পুকুরের ওপর দিয়ে যাচ্ছে। সে অ্যাডটার কথা মনে পড়লো, বাবা নিয়ে আমায় তুললো ওই নৌকোয়। আচ্ছা, প্যাডেল করতে করতে আমরা মাঝখানে গেলাম। আমি বাবার সঙ্গে দুপুরবেলা হাতে ওই ফেনাওয়ালা একটা ঠান্ডা পানীয় সুন্দরভাবে খা, বলছি কি করতে চাস বলছি? আমি অভিনয় করবো। কিন্তু তাকিয়ে রইল কিছুক্ষণ, অভিনয় করবো। হ্যাঁ করবো।
কেন তোর হঠাৎ মনে হলো তুই অভিনয় করবি? আমি তো খুব মজার চাকরি না, বাড়ি থেকে বেরোনোর থেকে বাড়ি ফেরা অব্দি পুরোটা প্রডিউসারের ঘরে। 2 নম্বর হচ্ছে এই যে শুটিংয়ে দেখছি এক জায়গায় বসে 10 নম্বর মেকআপ নিয়ে সবাই মিলে গায়াচ্ছ এতক্ষণ ধরে, মুড়ি ফুড়ি মেখে বসে, উত্তম জেঠু, বুড়ো জেঠু, বাবা, মানুষ মুড়ি ফুড়ি নিয়ে খুব একটু হাসি ঠাট্টা বেশি হচ্ছে, কাজ তো কম হচ্ছে। তাকিয়েছে বাবা, হাঁ করে আমার দিকে তাকিয়েছে। আর আমারটা শেষ হয়ে গেছে, বাবারটা কিন্তু ওই অবস্থাতেই রয়ে গেছে। প্যাডলিং বন্ধ হয়ে গেছে? প্যাডলিংও বন্ধ, এটা এরম এরম চলছে তখন। মানে অভিনয় করব এটা কি তোমার কারণ? না 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 না, মুখ ফুটে বেরিয়ে গেছে, মানে ওই ফেনাওয়ালা পানি ওর বেরিয়ে গেছে, স্ট্রেট বেরিয়ে গেছে মুখ ফুটে। এবার তার কারণগুলো শোন। তারপরে আরেকটা কারণ হচ্ছে এই তো মাঝে মধ্যেই চলে গেলে মধুপুরে গেলাম, দার্জিলিংয়ে গেলাম শুটিং করতে, পরের পয়সা ভালো ঘোরা হচ্ছে। তো কি মনে আমরা ঘুরতে যাই? আপনি যাচ্ছ তো ঘুরতে। তখন বাবা একটা কথা বললো, তুই রাঁধতে পারিস? এখান থেকে রান্নার কথা আসছে করতে। বললো তোর মা পারে। কেন? না মা শিখেছে। তোর কি মনে হয় এই অভিনয়টা রান্নার থেকেও সহজ কাজ? শিখতে ফিরতে কিছু হয় না। তা না, শিখবো। তখন তো একটু আস্তে আস্তে ওইসব বলে ফেলার পরে তখন তো একটু আস্তে আস্তে ভুল করলাম না তো। ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে চারবাগের দরজাটা খুলেছি, দেখি রিহার্সাল রুমটা, মানে তখন তো জানি না রিহার্সাল রুম, সামনে যে ঘরটা, সেখানে আমারই এক বন্ধু সাউথ পয়েন্টে পড়ে, মানে পড়তো আমার সঙ্গে, তার বাবা আবার টিচার ছিলেন, সে বেচারা ঘর নিচ্ছে। ঘর চাওয়া কি কষ্ট হলো তাকে দেখে, বিশ্বাস করো নিবান। আরে সাউথ পয়েন্টে পড়লো, আমার সঙ্গে পড়লো, যশোদার বাড়িতে ঘর মুচ্ছে। কি অনির্বাণ, ভালো আছিস? হ্যাঁ রে, হ্যাঁ রে, ভালো। ওর দেখি কোনো দুঃখ নেই, কিছু নেই। আমার খারাপ লাগছে, ও ঘর মুছতে এখন এই বয়সে, কত কিছু করার ছিল পড়াশোনা করে। আমি তো নিয়ে গেছি ভেতরে, ওই ঘরটা ক্রস করে ভেতরে যশোদার ঘরে। এই যে অঞ্জলি দেবী, এসো। কে? সোহেন্দু বেটা। আমি বসেছি, এত থিয়েটার করে যাচ্ছে, ঠিক আছে, আমার সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে, ঠিক আছে ওকে রেখে যাও তুমি। উনি দেখি প্রথম কথা, থিয়েটার করবি, ঘর মুছতে পারিস? ঘর মুছতে পারি? অনেকবার ঘর মুছছে, তার মানে ও বেটা ভর্তি হতে এসছে। তারপর জানলাম যে ঘর মোছাটা বললো যে আমার তখন মুখ দিয়ে বেরোবে না। হ্যাঁ, কেন পারবো না? বললো এটা নিয়ম করে করবি, কারণ মন্দির এটা আমাদের। রিহার্সাল রুমটা হচ্ছে মন্দির, তুই যদি রোজ ওটা পরিষ্কার করিস দেখবি তুই এমনিতেই ডিসিপ্লিন হয়ে যাচ্ছিস, তোর কাজটা অনেক বেশি ভালো করছিস, নিজেকে অনেক বেশি দিচ্ছিস। এই শিক্ষাটা দিয়ে শুরু হোক। তোপসে হওয়া কিভাবে? সেটা একটা অন্য ইনসিডেন্ট, মানে একটা বিয়ে বাড়ি, মানে রবি ঘোষ, রবি জেঠুর বন্ধু, ডায়া জেঠু বলে একজন, তার ছেলের বিয়ে। তো আমরা সবাই ন্যাচারালি ইনভাইটেড, বাবা মা আমি। বিয়ে বাড়িতে গেছি, তো ওখানে সত্যজিৎ রায় বসে খাচ্ছেন, জেঠিমা বসে আছেন। তার আগে একবার আমাকে উনি ডেকেছিলেন ওই জয় বাবা ফেলুনাথের বাচ্চা ছেলেটার জন্য, ক্যাপ্টেন স্পার্ক। হ্যাঁ, ওটা শুনেই মা যেই বুঝেছে যে ছেলেকে স্কুল কামাই করতে হবে সিনেমার জন্য, ওটা শোনার পরে মা আমায় সেলুনে নিয়ে গিয়ে মাথা মুড়িয়ে দিয়েছিল। ওটা আমার করা হয়নি। তো জেঠিমা আমায় বললেন, আপু শোনো কি বলছেন। আমি গিয়ে প্রণাম করেছি, খেতে খেতে বললেন, তুমি খুব ভালো তোপসে হতে পারতে, বলে আবার খাওয়ায় মন দিয়েছেন। আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, আপনি তো আর করবেন না। কি করে করবো, সন্তোষ নেই, স্ট্রেট ব্যাক টু খাওয়া। তাহলে বলার কি দরকার ছিল, মনে মনে আমি ভাবছি, তাহলে বলার কি দরকার ছিল, আমি করতে পারতাম কি পারতাম না। কাট্টু বেশ, তারপরে ওই থিয়েটার করছি বাবার ওখানে। হঠাৎ একদিন বাবুদার ফোন, বেশ কয়েক বছর পরে, মানিক জেঠু আর নেই তখন। তো বাবুদা ফোন করে বললো যে তুমি একবার আসতে পারবে? তো আমি গেছি, গিয়ে তারপর তখন সিলেক্টেড হলাম যে তুমি তো সেটা করছো, সব্যসাচী চক্রবর্তী। বাহ, খুব ভালো। বেনুদাও তো কিছু বলেনি আমাকে, বেনুদা এসব বেশি কথা বলে না। একসঙ্গে থিয়েটার করছি, একবারও বলেনি যে ফেলুদা করছে। তারপরে খুব ভালো, রবিদা করছেন, রবি জেঠু। বয়সটা ততক্ষণে আরেকটু বেড়েছে রবি জেঠু। আচ্ছা, এইবার সেইভাবে শুরু হলো আমাদের তোপসে। প্রথম
বাক্সরসের দৌলতে আমার বরফ দেখা জীবনে, বরফ এক আকাশের নিচে। ওরে বাবা, এই সিরিয়ালে তুমি কনসিস্টেন্টলি ভালো ডিরেকশনও দিয়েছিলে, হঠাৎ করে ডিরেকশনে আসাটা কিভাবে? তখন রবি আবার আসবো ফিরে বলে একটা সিনেমা তৈরি করছে, আমি হিরো, কোনি হিরোইন। তখন রবি আমায় বলল, যেটা কোনিকেও বলেছিল বোধহয়, যে এই সিনেমাটা যখন করছো তখন আর সিরিয়ালের কাজটা করো না। আমার তখন বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে সদ্য হয়েছে, বাবা যদিও মাথার উপর আছে, কিন্তু আমি বললাম যে রবি আমার নিজের ফ্যামিলি আছে, আমি না করলে আমার চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তো বললো তুই এক কাম কর, তুই এক আকাশ ডিরেক্ট কর, मैं तुझे इतना सैलरी दूं। মানে একজন পরিচালক, তিনি ছবি করবেন, তার ছবিতে হিরো হিরোইনকে অন্য কোথাও অভিনয় করতে দেবেন না বলে তিনি তার সিরিয়ালে তাকে ডিরেকশনের অফার দিলেন। হ্যাঁ, আচ্ছা, বঙ্কুবাবুর শুটিং হয়েছিল কলকাতায়, কিন্তু এই ছবি চলাকালীন তুমি বাড়ি ফিরতে না কেন? এর মধ্যে অন্য কোনো রহস্য নেই। কলকাতা শহরে থাকলেও আমি একটি হোটেলে থাকতাম। কেন 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 কেন? এবং 31-এ আমার বউ বাচ্চাকে সেই হোটেলে এনেই রেখেছিলাম। তাহলে আর কোনো মজাই না, 31টা কাটানোর জন্য, কারণ আমি বাড়ি ফিরতে পারবো না। তার কারণ হচ্ছে আমার বাড়ি গলফ গ্রিন, শুটিং হচ্ছে রাজারহাট, ওইখানে একটা হোটেলে আমাকে এবং বম্বের 2 মেকআপ ম্যান ছিল, তাদেরকে রাখা হয়েছিল, কারণ আমার মেকআপটা রোজ 4 ঘন্টা করতে, 45 মিনিট তুলতে। বাবা, এবং সেটা একটা এক্সপিরিয়েন্স জীবনে। ওই 4 ঘন্টা যদি, তার মধ্যে যদি আমার 1.5 ঘন্টা 3 ঘন্টা যাতায়াতে লাগে, আমি ঘুমবো কখন বস? এইটাও এক্সপিরিয়েন্স জীবন। কলকাতা শহরে বাড়ি থাকতেও হোটেলে থাকতে হয়েছে। তুমি উত্তম কুমারকে হাসতে দেখলে তাকিয়ে থাকতে হাঁ করে। এটা একটা অদ্ভুত ঘটনা। মানে একদিন নিধিরাম সর্দারের শুটিং দেখতে গেছি, তো সেই শুটিংয়ে ব্রেক হয়েছে, তো রুমের মধ্যে উত্তম জেঠু, বাবা, আমি, বেনু আন্টি এলেন খাবারের প্যাকেট নিয়ে, ওই দিক থেকে গিরিশ মুখার্জি রোড থেকে টিফিন ক্যারিয়ার এসছে, এই আমরা সব খাওয়া দাওয়া করে বাকিটা স্টুডিওয়ে চলে গেল বেরোনোর জন্য। তা আমি হাঁ করে তাকিয়েছিলাম, দেখছিলাম উত্তম, তখন থেকে অনেকবার লক্ষ্য করে লোকে কিরে বেটা, তখন থেকে হাঁ করে তাকিয়েছি। কোন সিনেমা বললে? নিধিরাম সর্দার। না, তোমার দাঁতগুলো কিরম হাঙরের মতো, ভেতর দিকে ঢোকানো, দেখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন একটা অট্টহাস্য শুনেছিলাম, হা হা, শুভেন্দু বলে কি রে, হা হা করে হাস। আমি তখন মানে বুঝিনি, এখন কেন হেসেছিলেন বুঝি, যে তুই মূর্খ, তুই তো জানিস না এই হাসির জন্য কত লোকের ঘর ভেঙে গেছে। প্রথম প্রেম? হ্যাঁ, পাড়ায়। কাকে? নাম কি? নামটা বলা যাবে না, তার বিয়েটা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে যায়, কেন নামটা বলবো? বয়স কত? আমার সঙ্গে পড়তো সাউথ পয়েন্টে। আচ্ছা, একই বাসে, ব্লু বাস, এইটুকু বলতে পারি। ব্লু বাস আমাদের ব্যাচ ছিল, ব্লু বাসের নাম্বার ছিল 7, আমার এখনো মনে আছে। প্রপোজ কে? না না, প্রপোজ না, তখনও তো দম ছিল না রে। আচ্ছা, তখন ওই তার বাড়ির সামনেই যত রাজ্যের খেলাধুলো, যত স্টাইলে গোল করা, ব্যাট ধরা, দেখ পর্দাটা সরিয়েছে কি সরাইনি, সরালেই স্মার্ট হয়ে যাওয়া, চোখে চোখে খেলা, একদম চোখে চোখে খেলা হতো। ওটা কিন্তু রিয়েলি একটা সুইট ব্যাপার ছিল, দুর্দান্ত, ভীষণ সুইট ব্যাপার ছিল, যেগুলো মানে খুব মিস করি। তো এরকম একটা ছিল, মানে এটা কি বলবি, মানে প্রেম বলবি কি ইনফ্যাচুয়েশন? এটা কি টিকলো, মানে হলো কিছু? না না, কিছুই হয়নি। ওই ওয়ান ফাইন মর্নিং দেখলাম পাড়ায় মোড়ের ওই বাড়িটায় প্যান্ডেল হচ্ছে। কি হচ্ছে, প্যান্ডেল হচ্ছে কেন? বলো বিয়ে তো। তারপর লুচি দেবো, লুচি, তার মানে তোমার প্রথম প্রেমিকার বিয়েতে লুচি বিতরণ। আর বৌদির সঙ্গে আলাপ কিভাবে? ও বাবা, আমার কোনোদিনই বিয়ে করার ইচ্ছে ছিল না, বিশ্বাস কর, সিরিয়াসলি। তারপরে দেখছি যে মা খিটি করে যাচ্ছে, আমার এপাশে ওপাশে ছুটছি, জেঠিমা, মা,
ঠাকুমা এরা বলে যাচ্ছে ছেলের তো কি হবে, কিছুই হবে না, কি থিয়েটার করে বেড়াচ্ছে আর এই করছে, চারটি সিরিয়ালে মুখ দেখাচ্ছে। বাবা বললো কিরে তুই বিয়ে থাক করবি না একটু ভালো করে বল দিই বাবা কি করবি। আমার তো সবই দুমদাম, ঠিক আছে দেখো বিয়ে করবো। কীভাবে বিয়ে করবি, কেউ আছে টাছে? বললো আমার দ্বারা হবে না, ওটা হবে না। তো যাই হোক, আমাদের কমন ফ্রেন্ড একজন ছিলেন, থিয়েটার করতেন, ব্রত দিদি বলে। ব্রত দিদি বললেন যে একটি মেয়ে আছে ইংলিশে MA। আমি সর্বনাশ করেছি, একটু মোটা, আর কোনো ব্যাপার না, পে দিয়ে রোয়া করে দেবো। বললো কি করি? আমি দেখো আজকালকার দিনে ওইভাবে তো মেয়ে দেখতে যাওয়া যায় না, খুব মানে অসম্মানের ব্যাপারটা। আমি ওইভাবে তো হয় না, তাহলে যেহেতু কমন ফ্রেন্ড তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে ডেকে নাও। আমি আর আমার ভাই চলে আসছি, আমার এক বন্ধু। মানে এটা তুমি নিজেই অর্গানাইজ করছো? আমি নিজেই অর্গানাইজ করছি। গেছি, গিয়ে দেখলাম সত্যিই বেশ স্বাস্থ্যবতী একজন, চশমা টশমা পরা, টিপিক্যাল টিচার টাইপের। তিনি এলেন, এসে খাটের দিকটা বসলেন। আমার তো শুরু হয়ে গেল সভা বসত, এই আস্তে বসবেন একটু, খাটের পায়াটা না এরকম তাকিয়ে মুখটা ঘুরিয়ে কথা বল। প্রথম দিয়ে আলাপ করছে, তো আমার ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছে, বন্ধুর সঙ্গে আমার সঙ্গে কোনো কথাই বলছে না। তারপর ওখান থেকে আমরা একটা ক্লাবে গেলাম। ক্লাবে গিয়ে অনেকক্ষণ ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বললো। দেখতে দেখতে একটা জিনিস সেটা খেয়াল করেছিলাম সেদিন, যে এতক্ষণ ধরে একজন ইংলিশে MA এতক্ষণ ধরে আলোচনা করলো, এত কথা বললো, একটা ইংরেজি শব্দ ব্যবহার করে, সব বাংলায়। আর আমরা যারা অর্ধেক ইংরেজি জানি, কথায় কথায় ইউ দ্যাট, হ্যালো, ইউ হোয়াট এইসব করে থাকি। মানে বাংলা অপুদার মন মিলিয়েছে। তখনও মানে বিয়েই যে করতে হবে এমন কিছু নয়, মানে খুব ইন্টারেস্টিং লাগলো। দেখি চলে যাচ্ছি, আরে আমি হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আরে আমার তখন চিনে গেছে, লোকে তপসে হয়ে গেছে, পাত্তাই দিচ্ছে না। শুনছেন? হ্যাঁ বলুন, আপনার নাম্বারটা পাওয়া যাবে? আপনার ভাইকে দিয়ে দিয়েছি। চলচ্চিত্রের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্যানেলে যখন মেঘে ডাকা তারা দেখানো হচ্ছে, তখন সেই ছবির 10 মিনিটের মাথায় একজন সেই ছবিটা বন্ধ করে দেন। তিনি একজন বাঙালি এবং তিনি সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ। দেখ, সত্যি কথা বলতে কি, এইটুকু তো জীবন, সেটা আনন্দে কাটাতে ভালোবাসি। যে জিনিসগুলো আমি খুব একটা পেছন ফিরে তাকাই না। বব বিশ্বাস করার পরে আমি ওটা নিয়ে আর দ্বিতীয়বার জীবনে ভাবিনি। বিশ্বাস কর, যতবার লোকে বলেছে বাবা ঠিক আছে কাটিয়ে এসছি। যদি পেছন ফিরে তাকাতেই হয় জীবনের দিকে, তাহলে যেগুলো ভালো ইনসিডেন্ট সেগুলোর দিকে তাকাবো, এগুলো দিয়ে কেন তাকাবো? আমার তো কিছু আটকায়নি তাতে। তার মানে তুমি তাকে চেনো? হ্যাঁ, মানে তাকে, তার নামটা বলতে পারো? না পারি, কিন্তু আমি এই যে লাইফ লাইন। তাহলে অডিয়েন্স প্রশ্ন করবেন এক্ষেত্রে। কে প্রশ্ন করবেন? সৌম্যকান্তি দাস, বালিচক, পশ্চিম মেদিনীপুর। সৌম্যকান্তি বাবু, আপনার প্রশ্ন কি? অপুদা প্রথম কেরিয়ার শুরু করেন টিভির পর্দায়, তারপর অনেক দিনের একটা গ্যাপ, এখন আপনি আবার ফিরলেন অপুর সংসারে টিভির পর্দায়।
ফেলে দিয়েছিল? কোনটা, কোন চরিত্র? মেঘে ঢাকা তারা। তার কারণ কেয়ার অফ স্যার হচ্ছে ফিকশনাল ক্যারেক্টার, মানে এই চরিত্রটিকে কেউ কোনোদিন দেখেনি। আচ্ছা, সমাজে জীবনে কেউ কোনোদিন দেখেনি। তো মেঘে ঢাকা তারাটা এমন একজন মানুষকে নিয়ে, অনেকেই দেখেছেন যাকে, জানো আমরা শেষ রাউন্ডে চলে এসেছি, র্যাপিড ফায়ার, একটা না একটা উত্তর দিতেই দেবো। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? মোহনবাগান। পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড়। শাড়ি নাকি টপ জিন্স? শাড়ি। শাড়ি। কোন শব্দটা বেশি ভালো লাগে, পুকুরের উপর বৃষ্টি পড়ার শব্দ নাকি কাঁচের গ্লাসে বরফ পড়ার শব্দ? কাঁচের গ্লাসে বরফ পড়ার শব্দটা শোনার পরে পুকুরের উপর উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার, আর কি নেই এই শোয়ে। একটা উত্তর দিতেই হবে। বলো বলো প্লিজ বলো। রাস্কেল দীপু। পাগল আছে সেই জন্য ওকে একটু বেশি ভালোবাসে। ঠিক আছে বাবা, দুঃখে কেঁদে ফেললে এই পাগলামিটা আরম্ভ হলো। বব বিশ্বাস না হাতকাটা কার্তিক? হাতকাটা কার্তিক। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? সত্যজিৎ রায়। যাক, এবারের মতো র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। সৌম্যকান্তি বাবু চলে আসুন। এবার অপু সংসারের পক্ষ থেকে অপুর জন্য কিছু উপহার। ফ্রুট প্রসেসর,